আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। আমরা এই রাতে আসলে আপনাদেরকে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলি আসলে না বললেই নয়। যে আমাদেরকে অনেকেই আসলে কমেন্ট করে জানাচ্ছেন, বিভিন্নভাবে বলতেছেন যে ভাই আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেন বা কঠিন কর্মসূচি দেন, এরকমের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেকেই কঠিন কর্মসূচি সহ অনেক কিছু আমাদেরকে দিতে বলছেন। আমরা আসলে আপনাদের কষ্টের কথাটা বুঝতে পারছি। এ বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্যই এত রাতে আসলে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলাম তখন আমাদের কর্মসূচি দেওয়ার একটা যৌক্তিকতা ছিল যে আমরা পে স্কেল পাচ্ছি না বা পে স্কেল দিচ্ছে না, এজন্য আমরা কর্মসূচি দিতাম বা যা খুশি দেয় আমরা করতাম। কিন্তু আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়ে গত 12 তারিখ নির্বাচন হয়ে আমাদের নতুন নির্বাচিত সরকার গঠন করেছে। আপনারা জানেন যে সরকার গঠন করেছে 17ই ফেব্রুয়ারি, আজকে হলো 22শে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 6 দিন, এখনো 7 দিনে পড়েনি। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার যত এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন সবাই ঠিকমতো দপ্তরটাও বুঝে নিতে পারেনি। প্রত্যেকজন এমপি, মন্ত্রী মহোদয় তাদের দপ্তরে যে দাপ্তরিক কাজ সেগুলিও এখনো ঠিকমতো শুরু করতে পারেনি। অনেক এমপি মন্ত্রীর সরকারি, বেসরকারি, পিএস, এপিএস নিয়োগ দেওয়া হয়নি। অনেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় আছেন যারা তাদের যে দপ্তরের যে কার্যক্রম বা আগের যে কাজ, ফাইলপত্র যেগুলি তাদের স্টাডি করতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে আমরা যেদিন শপথ নিয়েছেন তার পরের দিনই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের একটা সাক্ষাৎকার শুনেছি। তিনি কিন্তু বলেছেন পে স্কেলের বিষয়টা আসলে কতটুকু কি করা যায়, কতটুকু দেয়া আছে বা কতটুকু আমরা করতে পারি সেটা আমি আসলে না দেখে বলতে পারবো না, তবে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা দেখব। তিনি কিন্তু না করেননি। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি। এই বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানবীয়, মানবিক, কর্মচারী বান্ধব হবেন, এটা আমরা তার কার্যক্রম দেখলেই আমরা বুঝতে পারতেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কার্যক্রমগুলি সেগুলি কিন্তু তিনি শুরু করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে উল্লেখ করেছেন যথাসময়ে আমাদের পে স্কেল দিবেন। এখন আপনারা অনেকেই বলছেন যে যথাসময়টা কবে? আরে ভাই, যথাসময় কোনো সরকার বা কোনো সরকার প্রধান তো ওইভাবে নির্দিষ্ট করে বলতে পারে না যে না আমরা কালকেই দিব বা পরশুই দিব। আর একটা কথা, বিষয় হচ্ছে অনির্বাচিত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা বিল পাশ করে ক্যাবিনেট সভায়, আর নির্বাচিত সরকার একটা বিল পাশ করে মহান সংসদে, সংসদ অধিবেশনের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গেছেন, আমরা যেটা শুনেছি বা যে রিপোর্ট দিয়ে গেছেন, সেই রিপোর্টের উপরেও আবার যাচাই বাছাই করার জন্য সুপারিশ প্রণয়ন কমিটি করে গেছেন। সেই কমিটিও প্রথম মিটিং করেছেন এবং তাও এই নির্বাচিত সরকারের সময়ের মধ্যে। এরপরে তারা আবার কয়েকটা, হয়তো আর 2-1টা মিটিং করে তারপর ওনারাও হয়তো সুপারিশ প্রণয়ন কমিটি দ্রুত তাদের একটা রিপোর্ট জমা দিবেন। এবং এই যে বাজেটটা রেখে গেছেন, সেই বাজেটের কমিয়ে বাড়িয়ে যাচাই বাছাই করে নির্বাচিত সরকার জাতীয় মহান সংসদে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। পাশ করার পরেই হয়তো গেজেট প্রকাশের একটা সিদ্ধান্ত তারা নেবেন।
এখন এর আগেই তো আমরা কোনো কর্মসূচিতে যেতে পারি না। আমরা আপনার কাছে প্রশ্ন করলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের নির্বাচিত সরকার এখনো আমাদের পে স্কেলের দিবে কি দিবে না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি, কিংবা আমাদেরকে দিবে না এরকম কথাও বলেনি। তাহলে এই সময় সরকারের 7 দিনের মাথায় আমরা কি কোনো কর্মসূচি দিতে পারি? আপনারাই বলেন যে এই সময় কি কোনো কর্মসূচি দিয়ে আমরা সরকারকে বিভ্রান্ত করতে পারি? এটা কি করা উচিত হবে? আমার আমার চাকরিটা হলো সরকারি, আমি বেতন পাই সরকারের থেকে। সরকারকে আগে ঠিক থাকতে হবে। যদি সরকার বাঁচে তাহলে আমরা বাঁচব, যদি সরকার ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকব, যদি সরকার ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে আমরাও ভালো থাকব। এজন্য আমরা আগে সর্বাধিক গুরুত্ব দিব সরকারকে। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারকে আমরা সর্বাধিকভাবে সাপোর্ট দিব, সহযোগিতা করব, এবং এর সাথে সাথে আমরা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি উত্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনয় করব, আমাদের দাবির কথাগুলি আমরা গুরুত্ব সহকারে বোঝাবো। আমাদের যে 10 বছর ধরে পে স্কেল হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা এই যে বেতন পাই এই দিয়ে আমরা সংসার চালাতে পারছি না, আমরা সবাই মিলে এই দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আমরা প্রচার করব। এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত না শোনা পর্যন্ত কি আমরা সরকারকে কোনো আলটিমেটাম দিতে পারি? প্রশ্নটা আপনাদের কাছে করলাম। সরকারকে এই মুহূর্তে আমরা কিভাবে বলবো, কিভাবে আমরা কর্মসূচি দিয়ে বলবো, কিভাবে এখন আমরা এক সরকারকে একটা আলটিমেটাম দিব যে আগামী 1 সপ্তাহের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আমরা কর্মসূচি দিব, বা আমরা কিভাবে একটা আলটিমেটাম দিব? সরকার তো আমাদের ব্যাপারে, সরকার তো নিজেরাই এখন পর্যন্ত তাদের সংসার গুছাতে পারেনি। প্রত্যেকটা এমপি মন্ত্রী এখনো নানা চিন্তায় আছেন, ওনারা কিভাবে দপ্তরকে সাজাবেন, কিভাবে সংস্কার কাজ করবেন, ওনারা এখনো নানা রকমের চিন্তায় আছেন, অস্থিরতার মধ্যে আছেন যে কিভাবে দেশের জন্য ভালো করা যায়, কিভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করা যায়। তারপরে না ওনারা নিশ্চয়ই আমাদের বিষয়ে ভাববেন। আমরা যখন দেখব যে না, এ সরকার, এই যে সংসদ, এই সামনে জুন মাসে একটা বাজেট আছে, এই সরকার জুন মাসে বাজেট দিবেন, নিশ্চয়ই সেই বাজেটে আমাদের যে বাজেট রাখা হয়েছে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। যদি পাশ না করে তখন আমরা বলতে পারি যে আমাদের বিল পাশ করলেন না, আপনারা এসে আমাদেরকে পে স্কেল দিলেন না, তাহলে আমরা এখন আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের করতে হবে, আমাদের দাবি আদায় করার জন্য আমাদের মানে কর্মসূচিতে যেতে হবে। তাহলে তখন আমাদের একটা যুক্তিকতা থাকবে। এখন আমরা কোন যুক্তিতে আমরা কর্মসূচি দিব বলেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। কর্মসূচি, আন্দোলন কর্মসূচি দিলেই তো হলো না। আমরা ইতিপূর্বে তো দেখেছি আন্দোলন কর্মসূচি দিয়ে আমরা মাঝপথে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আপনাদের জন্য কিছুই করতে পারিনি। আমরা 5ই ডিসেম্বর কর্মসূচি পালন করেছি, কিন্তু কিছুই আমরা করতে পারিনি। আমাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কোনো কর্মসূচি দিতে পারেনি। তারপরে 6 ফেব্রুয়ারি, যেখানে 12 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেখানে 6 তারিখে আমরা কিভাবে এত বড় একটা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমাদের ভুল ছিল। যদিও আমাদের তখন কিছু করার ছিল না, কারণ 6 ফেব্রুয়ারি যে আমরা কর্মসূচি দিয়েছি, 6 ফেব্রুয়ারির পরে কয়েকটা দিন অফিস বন্ধ ছিল। তখনকার সরকারও যে একটা চিন্তা করবে বা একটা ডিসিশন নিবে সেই সময়টাও তো ছিল না। তাহলে 6 তারিখের কর্মসূচিটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল, যেটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ করে নাই। তাহলে এমন সময় আমরা সেই 6 তারিখের কর্মসূচিতে এসেও আমরা কি করলাম? প্রায় 3 লাখের বেশি কর্মচারীরা ঋণগ্রস্ত করে, ধার দেনা করে তারা ঢাকায় এসেছে, কিন্তু আমরা কি করলাম? কর্মসূচির দিন বিকালবেলা আমরা আমাদের সেই কর্মসূচি স্থগিত করে দিল, এবং আমরা সবাই ক্ষুব্ধ হয়ে গেলাম। তাদেরকে দালাল বলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা তাদেরকে বের করে দিলেন। এই রকমের কোনো হঠকারী কর্মসূচি আমরা দিতে চাই না। আমরা এখন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যারা এমপি মন্ত্রী আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের দাবির কথাগুলি যাতে তারা সামনের সংসদে উত্থাপন করে সেই যোগাযোগটা আমরা রক্ষা করছি।
আপনারা জানেন যে আব্দুর রহিম জুনায়েদ সাকি, যিনি পূর্বে আমাদের আন্দোলন সংগ্রামে তারা এসে আমাদের দাবির কথাগুলির সাথে একত্রতা প্রকাশ করেছেন, তখন তিনি ছিলেন একজন পলিটিক্যাল নেতা, আর এখন তিনি একজন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, মানে সরকারের তিনি একজন অংশ। এখন তিনি আমাদের দাবির কথাগুলি কিভাবে উত্থাপন করবেন, কিভাবে সংসদে প্রস্থাপন করবেন, সেটা তাদেরকে ভাবতে হবে। আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা জুনায়েদ সাকি এমপি মন্ত্রী যারা প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের পটুয়াখালীর যেন কৃতি সন্তান সাবেক ডাকসু ভিপি নূর ভাই, উনিও প্রতিমন্ত্রী হয়েছেন। আমাদের জন্য এটা সৌভাগ্য যে আমাদের যে সকল নেতারা আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন, আমাদের দাবির কথা তুলে ধরেছেন, সেই সমস্ত নেতারা আজকে মন্ত্রী হয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা আমাদের কথাগুলি সংসদে উপস্থাপন করতে পারবেন। এটা আমাদের জন্য মানে সৌভাগ্য নয় বলেন? তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে আমাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেন। সর্বাত্মকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা 10 বছরের অভুক্ত, 10 বছর ধরে আমাদের দাবি, আমাদের এই পে স্কেল বাস্তবায়ন, আপনার কাছে আমাদের দাবি হচ্ছে যে আমরা 10 বছর ধরে আমাদের যে চাওয়া নবম পে স্কেল, এটা আপনার হাত ধরে সফলতা আসুক। আমরা চাই আপনি আমাদের সেই দাবি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা কোনো আন্দোলন, কোনো কর্মসূচি, কোনো রাজপথে আমরা যেতে চাই না। আমরা আপনার সাথে সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করার আমরা অনুমতি চাই। আমরা আমাদের যে কর্মচারী প্রতিনিধি আছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে, আমাদের সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই, আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরতে চাই। আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করে, আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের কথা বলার, আমাদের দাবির কথাগুলি আপনার সামনে উপস্থাপন করার সুযোগ দিন। আমরা কোনো কর্মসূচিতে যেতে চাই না, আমরা রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা যেতে চাই না, রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ হোক কিংবা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হোক এরকম কোনো কর্মসূচি আমরা দিতে চাই না। কেননা সবার আগে আমার চাকরি, আমার এখন যে চাকরিটা আছে আমার সেটার প্রাধান্য হলো আগে। সেই আমি অন্যায় কাজ করতে গিয়ে আমি আমার চাকরির উপরে হুমকি আনতে পারি না। আপনারা যারা আছেন কর্মচারী ভাই বোনেরা, আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভাইয়েরা, 10টা বছর আমরা ধৈর্য ধরেছি, আর কয়েকটা দিন আপনারা আর 2-1 মাস একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কি করেন, সরকার, নতুন সরকার আমাদের জন্য কি করেন। এই বিষয়ে এইটা আমরা একটু দেখি, অপেক্ষা করি, তারপর আমরা আন্দোলন করতে পারবো, কর্মসূচি করতে পারবো, যা খুশি করতে পারবো। কিন্তু সরকারকে আমাদেরকে একটু সময় দিতে হবে যে সরকার কি করেন, আমাদের জন্য ভালো কিছু করেন কিনা, এই বিষয়টা আমাদেরকে সরকারের উপরে দেখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মচারী ভাইয়েরা কষ্টে আছে, আমাদের কর্মচারী ভাইয়েরা অনেক কষ্টে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পুলিশ, ডিফেন্সে অনেক ভাই আছে যারা ঋণের দায়ে সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে। আমাদের কর্মচারী ভাইরা ঋণে জর্জরিত। আমরা যে বেতন পাই সেই 2015 সালের বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে আমরা সংসার করব, কিভাবে আমাদের সংসার চালাবো বলেন? 15,000 টাকা বেতন দিয়ে আজকে আমরা চলতে পারতেছি না। আজকে আমাদের কর্মচারী ভাইরা আত্মহত্যা করছে, ঋণের বোঝা সইতে না পেরে তারা তাদের নিজের জীবন দিচ্ছে। এগুলি আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের দাবির কথাগুলি, আমাদের দাবিটা আপনি মেনে নিন। আমাদের কর্মচারী ভাই যারা আছে তারা যাতে অভাবগ্রস্ত হয়ে তারা যাতে কোনো দুর্নীতিতে না জড়ায়, তারা যেন কোনো অন্যায় পথে না জড়ায়, সেজন্য আমরা চাই আপনারা সবার আগে নবম পে স্কেল বাস্তবায়ন করুন। কারণ কর্মচারীরা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের চালিকা শক্তি। কর্মচারীরা, তাদের যদি অভাব না থাকে তাহলে তারা রাষ্ট্রের উন্নয়নের কাজে মনোনিবেশ করতে পারবে। তাদের যদি অভাব না থাকে তাহলে তারা কোনো দুর্নীতিতে জড়াবে না, কোনো অন্যায় কাজে জড়াবে না। তাই দুর্নীতি দূর করার জন্য, অন্যায় অপকর্মগুলি দূর করার জন্য আমরা সবার আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি
আগে আমাদের পে স্কেলের দাবিটা মেনে নিন। আমাদের কর্মচারীরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমরা যাতে দুমুঠোর ভাত খেয়ে একটু বাঁচতে পারি, একটু সম্মান নিয়ে আমরা চলতে পারি, এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আর একটা কথা আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে। প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বাধীনতা আছে তাদের মত প্রকাশ করার। প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার, নিজের অধিকারের কথা বলার। আমার যদি আপনাকে ভালো না লাগে, আপনি আমার সাথে থাকবেন না। আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনার সাথে থাকবো না। আমাদের মধ্যে কেন এত হিংসা থাকবে? আমার দায়িত্ব তো আমি কাউকে দেইনি। আমার দায়িত্ব, আমার এই ভোরের আলো ৭১ পেজের দায়িত্ব, কিংবা আমার পরিবারের দায়িত্ব, আমার স্ত্রীর দায়িত্ব আমি তো কাউকে নিতে বলিনি। আমরা তো বলিনি কাউকে যে আমাদের দায়িত্ব আপনি নেন, বা আমরা তো আপনার দায়িত্ব আমরা নিব না। যার যার দায়িত্ব সে পালন করবে। এটা যদি কোনো সংগঠন প্রেস রিলিজ করে জাতির সামনে তুলে ধরে যে আমরা আব্দুল মালেকের দায়িত্ব নিব না, আমরা আশিকুল ইসলামের দায়িত্ব নিব না, আরে ভাই, আমরা কি আপনাদেরকে কেউ বলছি আমাদের দায়িত্ব নিতে? আমি যদি অন্যায় করি সেটার শাস্তি প্রশাসন আমাকে দিবে, আপনাকে দিবে না। আমি যদি ভালো করি সেটার জন্য আপনারা আমাকে সুনাম করবেন, আর একজনকে করবেন না, আপনাকে করবে না। তাহলে আপনি কেন সেইটা নিজের ঘাড়ে আমাদের দায়িত্ব নিতে চান? আমরা কি আপনাকে বলছি আমাদের দায়িত্ব নিতে? এই যে হিংসাত্মক কর্মকাণ্ড আপনাদের, এগুলির আমরা তীব্র নিন্দা জানাই। আজকে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে আমাদের নামে যে প্রেস রিলিজ করেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আপনাদেরকে আমাদের দায়িত্ব নিতে বলিনি। আমি ভোরের আলো ৭১ এবং গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ আশিকুল ইসলাম আশিক, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না। আমরা যদি অন্যায় করি সেটা প্রশাসন দেখবে, আর আমরা যদি ভালো করি সেটাও প্রশাসন দেখবে। আমরা যদি অন্যায় করি সাধারণ কর্মচারী তার বিচার করবে। আমরা যদি খারাপ কাজ করি সেটাও সাধারণ কর্মচারী দেখবে। আমরা যদি ভালো কাজ করি তারও প্রশংসা, তারও পুরস্কার সাধারণ কর্মচারী দেবে। আমরা তো আমাদের দায়িত্ব আপনাদের কাউকে নিতে বলিনি। এটা তো বোকামি করা, এটা তো একটা হাস্যকর কথা। আমার দায়িত্ব আপনি কেন নিবেন? আপনার দায়িত্ব আমি কেন নিতে যাব? আরে ভাই, আমার দায়িত্ব আমি নিব, আমার জন্য তো আপনাকে ধরবে না। এটা তো সম্পূর্ণ একটা সাধারণ লেদা পোলাফানেও বুঝে, একটা ৬ বছরের বাচ্চাও বুঝবে যে তার দায়িত্ব অন্য কেউ নিবে না, তার বাবা মা ছাড়া। তা আমি আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানের দায়িত্ব তো আমি তো কাউকে নিতে বলিনি। আমি অন্যকে কাউকে নিতে বলিনি। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, কোনো রাজনৈতিক দলে আমাদের নাম নেই। যখন যে সরকার আসে আমরা তখন সেই সরকারের সাথে তাদের নিয়ম নীতি, নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের কাজ করতে হয়। সুতরাং আমরা অরাজনৈতিকভাবে আমরা সংগঠন করি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, যেটা কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার জন্য, তরুণদের নেতৃত্বকে উঠিয়ে নিয়ে আসার জন্য, তরুণদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সংগঠন উন্মুক্ত। সারা বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না, আমাদের দায়িত্ব আমরাই নিব। আমরা ভালো মন্দ যা করব সেটা দেখার জন্য সরকার আছে, সরকারের আইন আছে। আপনাদের কাউকে আমাদের দায়িত্ব নিতে হবে না। আর আপনাদের যে উদ্ভট কর্মসূচি, আপনারা সরকারকে এখন যে আলটিমেটাম দিয়েছেন তার দায়ও বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নেবে না। সুতরাং সবাই যার যার মতো করে আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করুন। পে স্কেল 22 লক্ষ কর্মচারীর, কারো একার দাবি না। এটা আদায় করার জন্য 22 লক্ষ কর্মচারী 22 লক্ষ সংগঠন করতে পারে, তাতে কারো বাধা দেওয়ার কিছু নেই। এই পে স্কেল বাস্তবায়নের জন্য 22 লক্ষ মানুষ 22 লক্ষ ভাবে প্রচার করতে পারে। এটা যার যার ব্যক্তি স্বাধীনতা, এটা যার যার প্রচারের দায় দায়িত্ব তার। এখানে আপনাকে আগ বাড়াইয়া কেউ দায়িত্ব নিতে বলেনি যে না আমাদের দায়িত্ব আপনি নেবেন। যার যার ভালো মন্দর বিচার তার কাছে থাকবে। আমরা কোনো হিংসা চাই না, আমরা কারো সাথে কোনো হিংসা করতে চাই না, আমরা কোনো নোংরামি চাই না। আমরা চাই আমাদের সাধারণ কর্মচারীদের দাবি আদায়ের জন্য কাজ করতে। সে কাজ করার জন্য যতটুকু করার দরকার আমরা সেটুকু করব। তবে অবশ্যই আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে করব না, কারণ সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে চলতে হবে। আমাদের যত আন্দোলন সংগ্রাম সবকিছু সরকারের
নিয়ম নীতি মেনেই আমাদেরকে করতে হবে, কেননা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের আগে চাকরি, তারপরে আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের দাবি। যদি চাকরি থাকে তাহলে দাবি থাকবে, আর সেই দাবি আদায় করতে গেলে অবশ্যই সরকারের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদের সেই দাবি আদায় করতে হবে। তবে সবাই ভালো থাকবেন। কেউ কারো হিংসা করে, সবসময় একটা কথা মনে রাখবেন, হিংসামি করে, নোংরামি করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের ঘর উজ্জ্বল করা যায় না, নিজের বংশ বিস্তার করা যায় না, নিজের মানে বড় হতে পারে না। আপনি বড় হবেন আপনার কর্ম দিয়ে, আমি বড় হব আমার কর্ম দিয়ে। আপনি ধ্বংস হবেন আপনার হিংসা দিয়ে, আমি ধ্বংস হব আমার হিংসা দিয়ে। কেউ কারো সাথে হিংসা করে কোনো সময় উন্নতি করতে পারে না। আমরা আমাদের এই দাবি আদায় মানে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা সাধারণ কর্মচারীদের দাবি আদায় করার জন্য কাজ করব। আমরা কারো সাথে হিংসা করতে চাই না, কারো সাথে নোংরামি করতে চাই না, কারো দায়িত্ব কাউকে নিতে হবে না, যার যার দায়িত্ব তার। সবাই ভালো থাকবেন। এত রাতে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবেন সব সময়। অনেক ভাই আছে আমি পোস্ট লিখলে মোবাইলে টাইপ করি, একটা লেখা উঠে আর একটা, যেটা পোস্ট করার পরে ধরা পড়ে। অনেক ভাই আমাকে কমেন্টস করে বলে, ভাইয়া এটা সংশোধন করুন। আমি খুব খুশি হই যে ভুলটা আপনারা ধরিয়ে দিয়েছেন। এটাই হলো প্রকৃত বন্ধু। আমার যদি কোনো ভুল হয় সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন, এবং আমার যদি ভালো হয় অবশ্যই সেটার প্রশংসা করবেন। আর আমাকে যদি কারো ভালো না লাগে, আমি কাউকে বলবো না যে জোর করে আমার পেজে এসে আপনারা কমেন্টস করেন, প্রচার করেন। আমি কাউকে জোর করব না। কারো ভালো লাগলে আমার পেজে আসবেন, আমার লাইভে আসবেন, আমার দাবির কথা প্রচার করবেন। কারো ভালো না লাগলে করবেন না। দয়া করে কেউ হিংসাত্মক মন্তব্য করবেন না, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। যার যার বাজে মন্তব্য দিয়ে কেউ কিছু করতে পারেন না। আর সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকেই আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে। আমি একজন ভিউ ব্যবসায়ী, 100% আমি একজন ভিউ ব্যবসায়ী। কারণ আমার পোস্ট যদি ভিউ না হয় তাহলে আপনি দেখবেন কিভাবে? আপনি যদি প্রচার না করেন তাহলে আরেকজনে দেখবে কিভাবে? আমার পেজে যদি আমি প্রাইভেট লিখে দেই তাহলে আমার পেজের পোস্ট শুধু আমিই দেখবো, আর কেউ দেখতে পাবে না। তাহলে আমার পেজের পোস্ট যদি সাধারণ মানুষের মধ্যে প্রচার না হয়, ভিউ না হয়, তাহলে মানুষ কিভাবে আমার পোস্ট প্রচারগুলি জানবে? সারা দেশের মানুষ জানবে। তাহলে তো আমি ভিউ ব্যবসায়ী, এটা তো বলার কিছু নেই। আর আমার এই ভিউ ব্যবসা করে যে আমার সংসার চলে এমনটা নয়। এই ভিউটা তো আপনাদের জন্য, আপনাদের দাবি আদায় করার জন্য। আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের বিবেক বুদ্ধি দেখ, এটাই আমরা আশা করি। আপনারা সবাই ভালো থাকেন। পবিত্র মাহে রমজান চলছে, আমরা সবাই এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না, অন্যের দোষ ত্রুটিগুলি এড়িয়ে চলবেন, অন্যের ক্ষতি করবেন না, অন্যের উপরে হিংসাত্মক মনোভাব করবেন না। আপনি সারাদিন কুত্তার মতো, একটা কুকুরও যেমন না খেয়ে সারাদিন উপোস থাকে, আপনিও যদি সারাদিন না খেয়ে উপোস থাকেন তাহলে এটা কোনো রোজা হয় না। রোজা হবে তখন যখন নিজেকে আত্মসংযম করবেন। নিজে যখন আপনি আত্মসংযম করবেন তখন হইল রোজা। আপনি আপনার নিজের সিয়াম সাধনা করবেন এবং নামাজ রোজা করবেন। অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে আপনারা সবাই বিরত থাকবেন, তাহলেই আমরা সবাই ভালো থাকব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারি। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের দাবি আদায় করতে পারি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।